এটাই সোনাদানা আর ধনরত্ন রাখার ঐতিহাসিক নবাবী সিন্দুক। কোনো চোর যদি এই সিন্দুক থেকে ধনরত্ন চুরি করতে চায় তাহলে তাকে একটি দুটি নয় 89টি তালা ভাঙতে হবে। হাতির দাঁত দিয়ে তৈরি এই চিরুনিগুলোই ব্যবহার করতেন এই প্রাসাদের নবাবজাদিরা। রাজকীয়তা আর মোহনীয়তায় ভরপুর এই প্রাসাদটি এখানকার অন্দরমহল। আর এই অন্দরমহলে আমি এমন কিছু দেখেছি যার মূর্ছনা আমাকে হারিয়ে নিয়ে গেছে এক অজানা ইতিহাসের গহীনে। হ্যাঁ দর্শক, আজ আপনি দেখতে চলেছেন বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কয়েকশো বছরের ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে সগৌরবে টিকে থাকা নবাবী প্রাসাদ আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কোনো সাধারণ ইমারত নয়, এটি সেই ইমারত যেখানে গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে রাজকীয় প্রাসাদ আহসান মঞ্জিলের ভেতর বাহির কোথায় কি আছে সব কিছু। মোহনীয়তা আর রাজকীয়তার আরেক নাম এই আহসান মঞ্জিল। সবুজ গালিচায় ঘেরা এই অসাধারণ প্রাসাদের অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায়। নানা রকম ফুল, লতাপাতা আর বৃক্ষরাজিতে সাজানো সবুজ এই অঙ্গনের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের ধারক গোলাপি রঙে সাজানো এই নবাবী প্রাসাদ। মন মাতানো সৌন্দর্যে ঘেরা এই রাজকীয় প্রাসাদের তিন পাশে খোলা প্রান্তর, যার দুই পাশে নবাবী আমলে ছিল সৌরভে ভরা ফুলবাগিচা। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই সবুজে ঘেরা প্রান্তরে ঢোকার পর গাছগাছালির ফাঁক গলিয়ে এই গোলাপি প্রাসাদ যখন আপনার চোখে পড়বে তখন রীতিমতো অপলক চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এই নান্দনিক ইমারতের দিকে। সত্যিই তাই, আহসান মঞ্জিলের সৌন্দর্য দূর থেকে কখনোই অনুধাবন করা সম্ভব নয়। ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তখনকার জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এখানে একটি রংমহল প্রতিষ্ঠা করেন, কিন্তু তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপর 1830 সালের দিকে এই আহসান মঞ্জিলের পাশের এলাকা বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটি কিনে নিয়ে বসবাস করতে শুরু করেন। তবে আরও 29 বছর পর অর্থাৎ 1859 সালে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে পুরনো প্রাসাদের পাশে নতুন করে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ 13 বছর পর 1872 সালে শেষ হয় প্রাসাদের নির্মাণ কাজ। খাজা আব্দুল গনি এরপর তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই প্রাসাদের নাম দেন আহসান মঞ্জিল। ওই সময় নবনির্মিত এই প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই পুরনো প্রাসাদ, যেটি ওই সময় ছিল অন্দরমহল। আর নতুন এবং পুরনো দুই প্রাসাদের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করতে প্রাসাদের দোতলায় নির্মাণ করা হয় এই পদচারী সেতু। মুঘল স্থাপত্যকলায় নির্মিত এই আহসান মঞ্জিলের বারান্দা এবং মেঝে দামি মার্বেল পাথর দিয়ে তৈরি। আর আপনি যখন এখানকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠবেন তখন আপনাকে সিঁড়ির হাতলগুলোর নকশা যেমন মুগ্ধ করবে, তেমনি নানা ধরনের কারুকাজে ঘেরা বারান্দার নকশাগুলো বিমোহিত করবে। এখানকার দরজাগুলো 2 স্তরে তৈরি আর জানালাগুলো তৈরি 3 স্তরের নিরাপত্তা বলয়ে। এই দরজাগুলো আজও ফাংশন করে। দেখুন, এই ধরনের দরজাগুলোর বড় সুবিধা হলো আপনি দরজা পুরোটা না খুলেও কে এসেছে দরজার সামনে সেটা দেখতে পারবেন। আর এই পাশের রুমে এখানকার নবাব পরিবারের সদস্যদের ছবি টাঙিয়ে রাখা হয়েছে।
আর এসব কক্ষে যা কিছুই দেখবেন সবই কিন্তু সেই আমলের। এছাড়াও অন্দরমহলের এই অংশে রাখা হয়েছে এখানকার নবাব পরিবারের ব্যবহার্য নানান জিনিসপত্র, ছাড়াও রাখা হয়েছে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জিনিসপত্র। এটাই সেই নবাবের খেলার ঘর। মাঝখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটাকে বলে বিলিয়ার্ড বোর্ড, অর্থাৎ এটি বিলিয়ার্ড খেলার ঘর এবং এই খেলাটি খেলতেন এখানকার নবাব। আর পাশের এই কক্ষটি নবাবদের রাজকীয় ডাইনিং রুম। পুরো নবাব পরিবার একসাথে বসে এভাবেই খাবার খেতেন। এই ডাইনিং রুমটি আপনাকে মনে করিয়ে দিবে বাংলার যৌথ পরিবারের কথা। সত্যি অসাধারণ। আর পাশের এই কক্ষটিতে রাখা হয়েছে হাতির মাথার কঙ্কাল। আর এই পাশটা ঘুরলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে। কি রাজকীয় সিঁড়ি! এই সিঁড়ি দিয়েই নিচতলা থেকে ওপর তলায় যেতেন নবাব পরিবারের লোকজন আর রাজকীয় অতিথিরা। আর এই সিঁড়ির পাশ দিয়ে সামনে এগিয়ে গেলেই পাওয়া যাবে এই কক্ষটি। আর এই কক্ষের পাশের কক্ষটি মূলত সেই খেলার ঘর যেটা একটু আগে আপনাদের দেখালাম। আর বিলিয়ার্ড খেলার এই কক্ষটির পাশের রুম, অর্থাৎ এই রুমে রাখা হয়েছে নবাব পরিবারের আলমারি এবং সিন্দুক। এই যে দেখুন, এইটাই সেই সিন্দুক যার পেটের মধ্যে 89টি ছোট সিন্দুক রয়েছে। এই ছোট ছোট ডয়ারের মতো যে সিন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোতেই যে মূল্যবান জিনিসপত্র রাখা হতো বিষয়টি তা নয়। এখানে সবচেয়ে মূল্যবান জিনিসপত্র যেগুলো, সেগুলো রাখা হতো যে কোনো একটি বা দুটি ডয়ারে। আমার ধারণা চোরকে ফাঁকি দিতেই এমনভাবে সিন্দুক তৈরি করা হয়েছে। মানে কোনো চোর যদি চুরি করতে আসে তাহলে তাকে মূল্যবান জিনিস পর্যন্ত পৌঁছাতে 89টি তালা ভাঙতে হবে, কারণ চোর তো জানে না কোন ডয়ারে সেই মূল্যবান জিনিস। এছাড়া দোতলার এই কক্ষটিতে রাখা হয়েছে নবাবী আমলের একটি রাজকীয় সিংহাসন। আর পাশের কক্ষে রাখা হয়েছে হাতির দাঁত দিয়ে তৈরি অসাধারণ কারুকার্যময় বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও এখানে রয়েছে বৈঠকখানা, গ্রন্থাগার, অতিথিশালা এবং নাচঘর। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ এর সমৃদ্ধ সংগ্রহশালা। সর্বমোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আর 9টি কক্ষ অবিকল নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। তবে আহসান মঞ্জিলের এই লম্বা সিঁড়ি এবং এর মাথার ওপরে থাকা তাজের মতো গম্বুজটি এই প্রাসাদের রাজকীয়তার প্রতীক এবং এই অট্টালিকার প্রধান আকর্ষণও বটে। আহসান মঞ্জিলের ঠিক ওপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, বিশাল আকারের গম্বুজ, এই গম্বুজটি 1888 সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছিল 1897 সালের ভূমিকম্পেও। এবং এই 2 দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরবর্তীতে এই গম্বুজটি সংস্কার করা হয়।